আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিটিআরসি 2025-এর। আচ্ছা, এখানে মোটামুটি অনেকগুলো পোস্ট ছিল। তো আমি আলাদা আলাদা ভাবে আসলে খুব বেশি কোশ্চেন কালেক্ট করতে পারি না, সবগুলো মিলাই যতগুলো হয়েছে ওইগুলো আসলে ইনক্লুড করা হয়েছে। আমি এই জন্য পোস্টের নাম এরকম আলাদা আলাদা দেখাইনি। আচ্ছা দেখেন, এখানে আমাদের কোশ্চেনটা বলতেছে যে এই আইটা বের করতে হবে। তো এটা আসলে আমরা এই যে এখানে সিম্পলি একটা নোডাল অ্যানালাইসিস করলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা যেহেতু -6 ভোল্ট, এটা যেহেতু সেম নোড, তাহলে আমরা বলতে পারি যে এই নোডের ভোল্টেজ হচ্ছে -6 ভোল্ট। এখানে যদি আমরা নোডাল অ্যাপ্লাই করি, তাহলে -6 ডিভাইডেড বাই এই যে 7 আর 5-এ 12, প্লাস -6 -18 ডিভাইডেড বাই 6, -6/6। আর আই কারেন্ট দেখেন এখান থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে +I = 0। এটা ক্যালকুলেটরে তুলে দিলে কিন্তু আমাদের আয়ের মানটা চলে আসবে। প্লাস -6 -18/6। আচ্ছা, এটা -1 হয়, একবারে -1 লিখে দিলাম। প্লাস আননোন হচ্ছে আমাদের X = 0। এটা করলে আসতেছে 5.5 অ্যাম্পিয়ার। যেহেতু সব ওহম আছে, এই জন্য আমরা অ্যাম্পিয়ারে লিখে দিলেই হচ্ছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ডটা বলতেছে এই 50 kVA এত ট্রান্সফরমার হ্যাজ এ পার ইউনিট রেজিস্ট্যান্স এত, রিয়াক্টেন্স হচ্ছে এত, ভোল্টেজ রেগুলেশন বের করা লাগবে যেখানে আমাদের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং। আচ্ছা, যেহেতু আমাদের এক্সট্রা কোনো চেঞ্জ নাই, ভোল্টেজ, রেটেড ভোল্টেজ বা পাওয়ার এগুলোর কোনো চেঞ্জ নাই, 50 kVA দিয়েই সবকিছু দিচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে ট্রান্সফরমারের রেটিংও যা, লোডের রেটিংও তাই, চেঞ্জ হয়নি। যদি চেঞ্জ হতো তাহলে আমাদের এই পার ইউনিট ভ্যালুটা চেঞ্জ করে নিতে হতো। যেহেতু সেম আছে, আমরা সেম রেখেই করবো। এবং এটা কিন্তু আমরা চাইলে ওই যে নো লোড ভোল্টেজ বের করে দেন টিপিক্যালি ভোল্টেজ রেগুলেশন বের করতে পারতাম। বাট এইরকম সিচুয়েশনে আমরা আরো একটা সহজ সূত্র জানি, যেটা আমরা ওই যে চার্লস আইহার্বার্ট বই বইটাতে পাইছিলাম। ওইটা অ্যাপ্লাই করলে এক লাইনে কিন্তু হয়ে যাচ্ছে। এই জন্য আমি আর ওই পদ্ধতিতে যাচ্ছি না, ডিরেক্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তাহলে রেগুলেশনের সূত্রটা কি? √ওভার আর পার ইউনিট। অবশ্যই এটা কিন্তু ওই লোডের বেজে নিতে হবে, এখানে যেহেতু চেঞ্জ হয়নি এই জন্য আর আমার চেঞ্জ করার দরকার নাই। প্লাস cos φ হোল স্কোয়ার। এটা প্লাস মাইনাস হয়, ল্যাগিং হইলে প্লাস, লিডিং হলে মাইনাস। না, এটা প্লাসই হবে, সরি। প্লাস মাইনাস হবে ইয়েতে, আপনার এই যে এই যে পরের টার্মটা আসবে সেটা হচ্ছে এক্স পার ইউনিট। এইখানে হচ্ছে প্লাস মাইনাস, এখন যেহেতু ল্যাগিং আছে এই জন্য আমরা প্লাস নিয়ে নিচ্ছি, দিয়ে sin φ -1। এটা যেহেতু পার্সেন্ট করা লাগবে, ইন্টু 100% করে দিলেই কিন্তু আমাদের চলতেছে। আমি এটা তুলে বসাই দিলাম তাইলে। √ওভার এই যে 1% মানে পার ইউনিট করলে 0.01, প্লাস cos φ হচ্ছে 0.8, তার হোল স্কোয়ার। আর আমরা জানি cos φ যদি 0.8 হয় তাহলে sin φ হচ্ছে 0.6। এটা মোটামুটি আমাদের সবার পরিচিত, এই জন্য আমি দেখালাম না। 7% মানে 0.07, প্লাস, আচ্ছা, আর এটা বললাম 0.6। 0.6 কিভাবে হচ্ছে? এই সাইন কজ ইনভার্স 0.8 বসান, দেখবেন যে 0.6 চলে আসবে। কারণ ফাই মানে কি? কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। তাহলে কজ ইনভার্স 0.8, আর সাইন ফাই মানে সাইন ওই যে কজ ইনভার্স 0.8, তাহলে চলে আসবে 0.6। তাহলে এইটা -1, এটা পার ইউনিটে আসলো, অ্যান্ড একে 100 দ্বারা গুণ করে দিলে এটা আমাদের পার্সেন্টেজে চলে আসবে। 5.12 লিখে দিতে পারি আমরা। আমি এটা আরেকটু হিন্ট দেই, যারা একটু অন্যভাবে করতে চান, যে এই পদ্ধতিতে আমরা করতে চাই না, আমরা টিপিক্যালি যেসব নিয়ম আছে ওই নিয়মে করতে চাই, তাদের আমি একটু হিন্ট দিয়ে দিই তারা কিভাবে করতে পারেন। তারা প্রথমে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এসটাকে আমরা 1 পার ইউনিট ধরে নিতে পারি।
অ্যান্ড তারা ভিপি প্রাইমটা বের করতে পারে। ভিপি প্রাইমটা কত হবে পার ইউনিটে, যদিও ভিপি প্রাইমও যা ভিপিও তাই, বাট তারপরে আমি একটু দেখাই ভিপি প্রাইম কত হবে। এবং যেহেতু সব রেটেড, এই জন্য কারেন্টও আমার কি 1 পার ইউনিটই হবে। তাহলে ভিপি প্রাইম হবে 1 প্লাস কারেন্ট হচ্ছে 1, যেহেতু পাওয়ার ফ্যাক্টর 0.8, অ্যাঙ্গেল হবে কজ ইনভার্স 0.8, এর সাথে গুণ করে দেবো 0.01 প্লাস জে 0.07। এখান থেকে ভিপি প্রাইম মান সহ অ্যাঙ্গেল পাবেন। দেন আপনারা কি করবেন, এই ভিপি প্রাইমের মান থেকে ভিএস এর মান মাইনাস ডিভাইডেড বাই ভিএস ইন্টু 100% করেন, দেখবেন যে এর আশপাশের ভ্যালুই পাবেন। এটা কিন্তু আমরা টিপিক্যালি করে থাকি, এটা অ্যাপ্লাই করলেও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের বলতেছি ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম হ্যাজ জি অফ এস সমান এত, ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করতে হবে আর ডিসি গেইন বের করতে হবে। আচ্ছা, ডিসি গেইন বলতে নর্মালি আমাদের জি অফ এস এর জিরো, মানে এস এর ভ্যালু যখন জিরো হয় বা জি অফ জিরো বের করতে হবে, সেটাই হচ্ছে ডিসি গেইন। তো সেটা আমরা আগে বের করে ফেলতে পারি যে জি অফ জিরো সমান কত, 10/2 বা 5, এটাই আমাদের অ্যান্সার। টিপিক্যালি একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম আসলে কিরকম, ইউনিটি যেহেতু আছে, এখন আমরা এখানে আর ফিডব্যাকে কিছু দিলাম না, ইউনিটি দিয়ে দিলাম। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের, এটা হচ্ছে মাইনাস, এটা জি অফ এস, এটা হচ্ছে সেই এইচ অফ এস। এইটা ট্রান্সফার ফাংশন হয় হচ্ছে, এটা সূত্র আমরা সবাই জানি, জি অফ এস প্লাস 1/g অফ এস এইচ অফ এস। তো এইচ অফ এস তো আমাদের 1, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে কত, 10/s+2 ডিভাইডেড বাই 1+10/s+2। যদি এই যে নিচেরটা লসাগু করি, s+2 হয় লসাগু, এই s+2 কাটাকাটি হয়ে যায়, উপরে থাকে 10 আর নিচে থাকে s+2 + 10, অথবা 10 ডিভাইডেড বাই s+2। এইটাই হচ্ছে আমাদের ওভারঅল ট্রান্সফার ফাংশন। এটাতে বলতেছে, আচ্ছা এই যে আরসি ফেজ শিফট অসিলেটরের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু মনে রাখবেন, এটা অনেকটা ডেফিনেশন টাইপ জিনিস, এখানে আসলে প্রমাণের মতো তেমন কিছু নাই। বিভিন্ন ইয়ের ক্ষেত্রে যে ডেফিনেশন গুলো আমরা মনে রাখি, এটা এরকম মনে রাখবেন। আপাতত আলাদা কোনো প্রমাণ বা কিছু মনে রাখার দরকার নাই। সেটা হচ্ছে এই ফেজ শিফট অসিলেটরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2πRC √6। সব ভ্যালুই দেওয়া আছে, জাস্ট মানটা বসাই দিলেই আমার চলবে। 1/2π, আর কত, আর হচ্ছে আপনার 10 কিলো ওহম, আর সি হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। আর এর সাথে √6 গুণ করে দিতে হবে। এটা আসছে 649.75 লিখে দিতে পারি আমরা। এত হার্জ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে ব্যান্ডউইথ বলে দিছে 50 কিলো হার্জ, ট্রান্সমিশন রেট বলে দিছে, মানে ওই যে ডেটা ট্রান্সমিশন রেট, মানে যেটা আরবি হিসাবে আমরা চিনি, এসএনআর ডিবি বের করতে হবে। তো আমরা শ্যানন ক্যাপাসিটি থেকে কি জানি, সি সমান বি log 2 1 প্লাস, সরি, s/n। তো এটা যদি আমরা বের করতে পারি, আমরা এটা এসএনআর ডিবি তেও বের করে ফেলতে পারবো। এখন দেখেন, ক্যাপাসিটি সি হচ্ছে 100 Mbps, সরি সরি, চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে 50 কিলোহার্টজ, আর বি, ও না সরি, ঠিক আছে, ক্যাপাসিটি বলতে আমরা যে ডাটা রেটটাকে বুঝতেছি 100 Mbps, আর বি হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে যে 50 কিলোহার্টজ। তাহলে আমি এখান থেকে একটু কাজ করি, সেটা হচ্ছে s/n, এটা সমান কত হবে, c/b করতে হবে, যেটা 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -1। তাহলে 2 টু দি পাওয়ার c ডিভাইডেড বাই b -1, এটা কত আসে দেখেন।
তাহলে 2 টু দি পাওয়ার সি হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে যে 100 MBPS, 100 × 10⁶ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ হচ্ছে 50 kHz, তাহলে 50,000। তার মানে এটা আসলে অনেক বেশি আসতেছে। তাহলে আমরা কাজ করি, এটা একটু টিপিক্যালি করি। 100 এটা ক্যালকুলেটারে এরকম ভাবে করা যাচ্ছে না, এই জন্য আমরা একটু ভেঙে ভেঙে করবো। 50, আচ্ছা এটা করলে আসতেছে 2000। তাহলে আমরা লিখতে পারি এরকম, 2 টু দি পাওয়ার 2000 - 1। এখন দেখেন, 2 টু দি পাওয়ার 2000 হিউজ একটা নাম্বার, যেটা ক্যালকুলেটরও আসতেছে না। সেখান থেকে এক বিয়োগ করাও যা কথা, না করাও তাই কথা। তার মানে এইটাকে আমরা আসলে 2 টু দি পাওয়ার 2000 হিসাবেই কিন্তু ডিনোট করতে পারি। এটা যদি হয় তাহলে S/N বলতে এত বোঝাচ্ছে। এখন আমরা যদি SN/dB বের করি, তাইলে SN/dB মানে কি, 10 log 10 রেশিওটা, তাহলে 10 log 10 2 টু দি পাওয়ার 2000। আর আমরা জানি লগারিদমের ক্ষেত্রে কি হয়, এই পাওয়ারটা সামনে এসে গুণ হয়, তাহলে 2000-এর সাথে আরো 10 যদি গুণ করি, এই হয়ে গেল, তাহলে log 10 2। এইটা আবার একটু দেখি আমরা ক্যালকুলেটরে করলে কি আসে। গুণ 10, তাহলে log 10 2, এটা করলে যেটা আসে 6020.6। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু ক্যালকুলেটরে ডিরেক্ট করা যাচ্ছে না, আমরা একটু ভেঙে করলাম। আর ডিরেক্ট করা গেলে তো আমরা ওইখানে ই করলে চলতো, যেহেতু মান অনেক বেশি। টিপিক্যালি আসলে এত বেশি হয় না, হয়তো এই ভ্যালু গুলোই এমন ভাবে দেওয়া, এই জন্য এরকম আসতেছে। আচ্ছা এখানে বলতেছে এত ট্রান্সফরমার হ্যাজ এ ওয়াট মিটার রিডিং অফ এত অ্যাট 90% অফ রেটেড ভোল্টেজ, ফাইন্ড দ্য কোর লস এট রেট। এখন খেয়াল করেন, আমরা যদি একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, এবং অবশ্যই অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা তাকাই, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা ভিপি, এটা আরসি, জে এক্সএল, এটা ধরলাম প্রাইমারি R01, JX01। খেয়াল করেন, কোর লস বলতে কি, যে এই লসটাকেই কিন্তু কোর লস বলে, অর্থাৎ এই আরসির যে পাওয়ার, এই পাওয়ারটাকেই বলে কোর লস। তাহলে কোর লসের সূত্র, টিপিক্যাল সূত্র কি দাঁড়ায়, কোর লস সমান হচ্ছে ভিপি স্কোয়ার, অবশ্যই মান নিতে হয় অ্যাঙ্গেল সহ না, বাই আরসি। তাহলে আরসি তো একটা ফিক্সড, এটা তো একটা কম্পোনেন্ট, কোন একটা ট্রান্সফরমারের জন্য এটা ফিক্সড। এটা যদি ফিক্স থাকে, তাহলে কোর লস দেখেন ভিপি স্কোয়ারের সাথে সমানুপাতিক। হ্যাঁ। তার মানে আমরা একটা টিপিক্যাল ভোল্টেজে যা কোর লস পাবো, রেটেড ভোল্টেজে কোর লসটা আলাদা পাবো। এখন নর্মালি কেন আমরা কোর লস সবসময় সেম বলি, এর কারণ হচ্ছে টেস্ট যেই ভোল্টেজে করা হয় সেটা হচ্ছে রেটেড ভোল্টেজ। সবসময় দেখবেন আমরা মোটামুটি যত ম্যাথ করে থাকি, প্রত্যেকটা ম্যাথে নো লোড টেস্টটা করা হয়, ওই সময় রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। কেন? যাতে আমরা কোর লসটা ঠিকঠাক ভাবে পাই। কারণ অবশ্যই রেটেড ভোল্টেজ থেকে খুব বেশি কিন্তু চেঞ্জ হয় না যখন লোডেড অবস্থায় যায়। ভিপির মানটা খুবই অল্প পরিমাণ, কারণ রেগুলেশন দেখা যায় 2 2 3 4% এর বেশি আসলে হয় না। তো সেক্ষেত্রে ভিপির মান অত বেশি চেঞ্জ হয় না, কোর লস টিপিক্যালি খুব একটা বেশি চেঞ্জ হয় না। হলেও দেখা যায় 4 5%, 4 5 ওয়াট চেঞ্জ হয়। তো ওই নর্মালি থেরেজাতে দেখা যায় ওইটাকে ফিক্সডই ধরে রাখা হয়। চ্যাপম্যানে দেখবেন একটু চেঞ্জ করে, হয়তো ওই 2 4 5 ওয়াট পরিমাণ হচ্ছে কম বেশি হয়, ওইটাকে আসলে ফিক্সড ধরে রাখা যায়। কিন্তু এখানে আসলে মানটা একটু বেশি চেঞ্জ হচ্ছে, 90%-এ আসলে আমাদের এটা পাচ্ছি। ফুল লোডে কি পরিমাণ হবে সেটাই আমাদের বের করার বিষয়। তাহলে আমরা কোর লস 1 2 হিসাব করি। কোর লস 1 ধরলাম 90%-এরটা, আর কোর লস 2 হচ্ছে মনে করেন রেটেড অবস্থাটা। তাহলে সি, আচ্ছা সি দিয়ে আমরা কোর লস বোঝাচ্ছি, C1 ডিভাইডেড বাই C2 সমান কত হবে, VP1 স্কোয়ার ডিভাইডেড বাই VP2 স্কোয়ার। C2 হচ্ছে পরবর্তীটা, তাহলে C2 সমান কত, C2 এই পাশে চলে গেল, এইটা এই পাশে আসলে C1 এর সাথে এর উল্টোটা গুণ করে দেবো। C1 এ যে 162, 162 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100 = 100, 100 * 100
ইন্টু ওয়ানটাকে আমরা বলতেছি 90% অবস্থা, টুটা হচ্ছে 100% অবস্থা। তাহলে এইটা যদি সমানের এই পাশে আসে তাহলে 2/1 হবে। তাহলে টু মানে হচ্ছে 100%টা, আর ওয়ান মানে হচ্ছে 90%টা, তার স্কোয়ার করে দিতে হবে, এই যে ভোল্টেজের স্কোয়ার। এটা করলে দেখেন আসতেছে 200, তার মানে এই যে C2 বা 100%-এ আমাদের কোর লস হবে হচ্ছে 200 ওয়াট। আচ্ছা, এখানে বলতেছি জেনারেটর হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ এত পার ইউনিট অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ অফ এত। If three-phase symmetrical fault occurred at generator terminal, then find the fault current, take base current of এত। তো এটা নর্মালি আমরা আসলে জানি যে আমাদের ফল্ট কারেন্ট সমান কত, VF/XT। নর্মালি দেখা যায় ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্স গুলোকে ইগনোর করা হয়, এজন্য শুধু এক্স নিয়ে কাজ করা হয়। তাহলে কত, 1/, আমরা যদি শুধু মান নিয়ে কাজ করি, আচ্ছা টার্মিনাল ভোল্টেজ 0.98, এটা হচ্ছে 0.2। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমরা এখানে দেখাচ্ছি না, শুধু মান নিয়ে কাজ করলেই চলতেছে। 0.98 ডিভাইডেড বাই 0.2, এটা করলে আসতেছে 4.9 পার ইউনিট। পার ইউনিটকে বেস দ্বারা গুণ করে দিলে অ্যাকচুয়াল কারেন্ট চলে আসে। গুণ করে দিলাম বেস দ্বারা, তাহলে চলে আসতেছে 490 অ্যাম্পিয়ার। আর যখনই বেস ভ্যালু দেওয়া থাকবে তখন অবশ্যই অ্যান্সারটা আপনারা অ্যাকচুয়াল ভ্যালুতে দেখাবেন। আর বেস ভ্যালু না দেওয়া থাকলে পার ইউনিটে দেখালেও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে M(T) দেওয়া আছে এত, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এত। এখন এই ব্যান্ডউইথ বের করা লাগবে, যদি এটা আসলে PM এ করা হয় অথবা FM এ করা হয়, দুইটার জন্য আসলে দেখাতে বলছে। KF দেওয়া আছে, KPU দেওয়া আছে। খেয়াল করেন, আমরা কি জানি, এখান থেকে FM টা প্রথমত বের করে ফেলতে পারতেছি, সিগন্যাল ব্যান্ডউইথ। এই যে এটা হচ্ছে ওমেগা M, এই যে 2000 পাই, এটাকে 2 পাই দ্বারা ভাগ করে দিলে FM পাওয়া যাবে। তাহলে 2 পাই যদি ভাগ করি তাহলে থাকে 1000, 1000 হার্টজ, যেটাকে আমরা 1 কিলো হার্টজ বলে রাখতে পারি। এখন আমি একটু এখানে একটু ভেঙে দেখাই যে মানে কথা যে আপনার টিপিক্যাল অ্যাঙ্গেল মডুলেশনের যে ইকুয়েশন, সেটা আসলে কত দাঁড়ায়, AC cos ওমেগা CT প্লাস ফাই। এখান থেকে মেইনলি আসলে আমাদের ওই আচ্ছা, এই ফাই আর এই ফাই তো মিলে যাবে, এটা মনে করেন ই রাখলাম, দিয়ে বোঝাচ্ছে এই জিনিসটা। তো এই 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 অংশটুকু আসলে আমাদের ফেজ অংশটুকু বোঝাও, এটা আসলে ডিপেন্ড করবে PM হলে একরকম হয়, FM হলে একরকম হয়। যেমন আমরা এই অংশটা এই যে এরকম শিখে থাকি, যে যখন নর্মাল কেস হবে KPM(T), অথবা এরকম করে কিন্তু থাকে। এখন আমরা যদি এই অংশটুকুর কথা বলি, যে ভেতরের যে অংশ, এই ভেতরের অংশটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে সেইখান থেকে বের হয় হচ্ছে ওমেগা, কারণ ওমেগা সমান ডিটি, ডি ডিটি অফ থেটা, বা যে অ্যাঙ্গেলকে ডিফারেন্ট টাইমের সাথে ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাই, ওমেগা পাই। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, ওমেগা C, যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, প্লাস কেপি তো কনস্ট্যান্ট, কেপি থাকে। M(T) কে ডিফারেন্সিয়েট করলে তার ডিফারেন্সিয়েট ভার্সন পাওয়া যায়, আমরা এইভাবে লিখি। আর এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি ভিতরের অংশটুকুকে, এইটা থাকে ওমেগা C প্লাস, যেহেতু ইন্টিগ্রেট আছে এখান থেকে শুধুমাত্র KFM(T) টা বের হয়ে আসে। এইখান থেকে মূল বিষয় হচ্ছে এইখানকার যে ডেল ওমেগা অথবা ডেল F লাগবে,
সেটা হচ্ছে এই অংশটার ম্যাক্সিমাম ভ্যালু। এখান থেকে যে ডিএল ওমেগা বের হবে সেটা হচ্ছে এই অংশটার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা এফ এম এর জন্য, আচ্ছা প্রথমে পিএমটা করি। পিএম এর জন্য ডেল এফ বলতে পারি এইরকম যে পিএম এর জন্য ডেল এফ সমান এইটার ম্যাক্সিমাম ভ্যালু অবশ্যই, কিন্তু এটা তো ওমেগা, আমরা চাচ্ছি এফ, তাহলে নিচে একটা 2 পাই করে দিতে হবে। তার মানে এটা হবে হচ্ছে কে পি, আর এইটার ম্যাক্সিমাম ভ্যালুকে এমপি বলে দিলাম, অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই 2। তো কেপি কত? কেপি হচ্ছে এই যে 5 ইন্টু এমপি। এবার একটু ভালো করে বুঝেন, এই যে এমপির মাথার উপরে ডট আছে, এর মানে হচ্ছে এম অফ টি কে প্রথমত ডিফারেন্সিয়েট করতে হবে, দেন সেটার ম্যাক্সিমাম ভ্যালু এখানে গুণ করতে হবে। এখন দেখেন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, এবং ভেতরের যে ওমেগাটা আছে সেটা কিন্তু এই বাইরে এসে গুণ হয়ে যায়। তাহলে 5 গুণ 2 গুণ 2000 পাই, আর এর নিচে কিন্তু একটা 2 পাই গুণ হয়ে যাবে, সরি 2 পাই ভাগ হয়ে যাবে। তাহলে এটা থাকতেছে 10,000। তাহলে এটাকে আমরা 10 কিলো হার্জ লিখে দিতে পারি। এই সেম জিনিসটা যদি এফএম এর জন্য করতাম, এখানে এখানে দেখেন আর ইয়ে নাই, তাহলে এটাকে লিখতে হবে কে এফ এমপি বাই 2 পাই। কে এফ কত? কে এফ হচ্ছে 100। আচ্ছা এইখানে আরেকটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে এই যে সূত্রটা আমি লিখছি, এইটা আসলে তখনই লিখবো যখন ইউনিটটা রেডিয়ান পার ভোল্টেজে থাকবে। কিন্তু ইউনিট যদি হার্টজ পার ভোল্টেজে থাকে, সেটা কিলো হোক সেটা সমস্যা না, হার্টজ পার ভোল্টেজে থাকলে এইটার সাথেই একটা এক্সট্রা 2 পাই লিখতে হবে। কে এফটা যদি রেডিয়ান পার ভোল্টেজে হতো তাহলে এখানে আমরা 2 পাই দিতাম না, যেহেতু কে এফটা হার্টজ পার ভোল্টেজ, এই জন্য আমরা সাথে এখানে একটা 2 পাই দিতে হবে। এখানে 2 পাই আছে মানে এখানেও একটা 2 পাই চলে আসবে, কারণ এখানেও একটা 2 পাই চলে আসবে। তাহলে 2 পাই 2 পাই কাটাকাটি হয়ে গেল, কে এফ আর এমপি গুণ করে দিলেই যা আসে তাই। কে এফ হচ্ছে 100, কিলো, কিলোতেই থাক সমস্যা নাই। আর এমপি মানে হচ্ছে এই যে এম অফ টি এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 2। তাহলে এটা আসছে 200 কিলো হার্টজ। ব্যান্ডউইথ দুইটার জন্যই সেম ফর্মুলা, ব্যান্ডউইথ সমান হচ্ছে 2 × ডেল এফ প্লাস এফ এম। দুইজনের যেহেতু ডেল এফ আলাদা, এফ এম তো সেম, তাহলে মান আলাদা আলাদা হবে। আমি একটু দেখাই দিই, আপনারা লেখার সময় নোট করে নিয়েন যেহেতু এখানে জায়গা কম। 2 × প্রথমে পিএম এর জন্য দেখাই, ডেল এফ মানে 10 প্লাস এফ এম তো 1, আমি কিলোতেই রাখতেছি, অ্যান্সার কিলোতেই আসবে। তাহলে পিএম এর জন্য আমাদের ব্যান্ডউইথ আসতেছে 22 কিলো হার্টজ। সেম জিনিসটা যদি এফএম এর জন্য করতাম, এখানে 200 দেওয়া লাগতো, তাহলে এফএম এর জন্য আমাদের ব্যান্ডউইথ আসতেছে 402 কিলো হার্টজ। তাহলে এটা একটু নোট করে নেবেন, পিএম এর জন্য 22 কিলো হার্টজ, আর এফএম এর জন্য হচ্ছে 402 কিলো হার্টজ। ওকে, এবার আসতেছে এটা, এইটা কিন্তু এর আগেও একটা পরীক্ষাতে আসছিল, বিসিআইসি, তারপরে এরকম আরো কয়েকটা পরীক্ষাতে এই জিনিসটা আসলে দিছে। তো এরকম বিগত কোশ্চেন গুলা করলে কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো কমন পেতে পারেন, আর বাকিগুলো জাস্ট আপনার প্র্যাকটিসকে একটু ইমপ্রুভ করবে। এবং কিছু বলতে অনেকগুলো অনেক সময় কমন পাওয়া যায়, কিন্তু কমন পাওয়াটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার প্র্যাকটিসটা একটু ইমপ্রুভ হবে। প্লাস কমন পেলেও আরেকটা লাভ আছে, যেটা হচ্ছে যদি আপনি অনেক বেশি প্র্যাকটিস করেন এবং একটু বেশি কমন পেয়ে যান, সেক্ষেত্রে পরীক্ষা হলে আপনার টাইম কমবে অনেকটা। আচ্ছা, যেহেতু এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স নাই, আমরা যদি জেড গিন বের করতে চাই আমাকে টেস্ট সোর্স অ্যাপ্লাই করতে হবে। টেস্ট সোর্স কেমন? আমরা 1 ভোল্টেজের একটা ব্যাটারি নিতে পারি, এবং অবশ্যই যেহেতু এটা এসি, আমাদের অ্যাঙ্গেল সহ আমরা হিসাব কিতাব করতে হবে, আমরা 0 ডিগ্রি নিতে পারি অথবা 1 অ্যাম্পিয়ার নিতে পারি। আমি ভোল্টেজ নিয়ে কাজ করতেছি, এখানেই দেখাই দিলাম। এটা মনে করেন আমরা নিয়ে নিলাম, এখানকার কারেন্ট নিলাম আই। আই যদি নেই এই যেখানে ভি, তাহলে ভি মানে কত, 50 আই।
তাহলে 2v মানে কত? 50 × 100 I। 2 মিলি হেনরি, এটাকে যদি আমরা ওহম করি, তাহলে ω L। মিলি আর কিলো কাটাকাটি হয়ে গেল, 10 × 20, মানে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে J20 ওহম। আর এটা তাহলে কত হবে? এটা তো -J এমনিতেই নিতে হবে, 1/ω_C। তাহলে 1/10,000 ইন্টু সি হচ্ছে 1 × 10⁻⁻6, 100। তাহলে -J100 ওহম। তাহলে এখানে কেভিএল যদি অ্যাপ্লাই করি, -1 প্লাস 50 I আর 100 I, তার মানে 150 I, প্লাস J20 I মাইনাস J100 I ইকুয়াল 0। তাহলে 150, সরি, আই যদি কমন নিই, তাহলে 150 - J80 ইকুয়াল 1। তাহলে এই যে 1/I, যেটাকে আসলে বলতেছি জেড, জেড সমান V/I, তো ভি তো আমরা 1 নিছি, তাহলে কি 1/I। অ্যাঙ্গেল দিয়ে দেন যদি সাথে রাখতে চান। এটা হচ্ছে জেড ইন, এটা কত আসতেছে? 1/I থাকলে জাস্ট এই জিনিসটা বসে যাচ্ছে, 150 মাইনাস J80, এত ওহম। এটাকে চাইলে আপনি ইয়ে ফর্মেও আনতে পারেন, ইচ্ছা একটা দেখালেই চলবে, 150 - 80 I, এই যে 170 - 28.073। এই যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিলে চলতেছে। আচ্ছা, এখানে আমাদের IX এর ভ্যালু বের করতে হবে। আমরা এখানে কিন্তু একটা নোডাল অ্যাপ্লাই করে দিতে পারি। এইটা একটা নোড, এইটা একটা নোড। এই নোডের নাম ধরেন দিলাম V1, এই নোডের নাম দিলাম হচ্ছে V2। এটা যদি V1 দেই, প্রথমত এখানে আমরা KCL অ্যাপ্লাই করব। কত? V1 -60 / 15 প্লাস 0.5 IX প্লাস V1/50 প্লাস V1 - V2/10 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা V1 কে কমন নিই, 15 ইনভার্স, 50 ইনভার্স, 10 ইনভার্স, প্লাস V2 কে যদি কমন নিই, -10 ইনভার্স, প্লাস 0.5 IX ইকুয়াল, সংখ্যা যদি বলি এই যে 60/15, 15 এবং 60, হ্যাঁ। এটা হচ্ছে 1 নাম্বার। দেন সেকেন্ড ইয়ে বলতে পারি কি, IX সমান কত? 60 মাইনাস V1/15। এইটাকে যদি একটু সুন্দর করে সাজাই, V1 প্লাস 15 IX সমান 60, এটাকে ধরেন দিলাম 2 নাম্বার। 3 নাম্বার কি, এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারে, V2 মাইনাস V1/10 মাইনাস 0.5 IX প্লাস V2/40 ইকুয়াল 0। তাহলে V1 নিলে হয় -10 ইনভার্স, V2 নিলে হয় হচ্ছে 10 ইনভার্স প্লাস 40 ইনভার্স মাইনাস 0.5 IX ইকুয়াল 0। এটা হচ্ছে 3 নাম্বার। এই তিনটা ক্যালকুলেশন করে দিলে ডিরেক্ট IX এর ভ্যালুটা চলে আসবে। আচ্ছা, 5 নাম্বার, আমাদের 3 ইকুয়েশন মানে 2 নাম্বার। ওকে, তাহলে এটা কত আসতেছে? 15 ইনভার্স
যোগ 50 ইনভার্স যোগ 10 ইনভার্স, এরপরে এটা আসতেছে -10 ইনভার্স, এটা 0.5, এটা হচ্ছে 4। সেকেন্ড ইকুয়েশনে V1 হচ্ছে 1, V2 তো নাই, তার মানে 0, এটা হচ্ছে 15, আর লাস্টেরটা হচ্ছে 60। 3 নাম্বার ইকুয়েশনে হচ্ছে -10 ইনভার্স, সেকেন্ড হচ্ছে 10 ইনভার্স প্লাস 40 ইনভার্স -0.5, এটা হচ্ছে 0। তো V1 এর মান দরকার নাই, V2 এর মান দরকার নাই, আমাদের এই যে লাস্টে IX এর মান হচ্ছে 1.6 অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা দেখেন কি বলতেছে, V0/VN। আচ্ছা, এর আমরা তো অপামের যে বেসিক প্রপার্টি আছে। আচ্ছা, এইখানে এই পেজ নাম্বার গুলো আপনাদের বইয়ের পেজের সাথে হয়তো মিলবে না। এটা যদি আমি আলাদা করে যে স্পেস করে করে আবার তৈরি করছি, তো এই পেজ নাম্বারের দিকে খেয়াল রাখার দরকার নাই। আপনাদের সাথে মিলাই নেন এই যে নামগুলা, যে এটা কোন ইয়ের সলিউশন, ওইটার সাথে মিলাই নিলেই হবে। আর প্লে লিস্ট আলাদা করা থাকবে। আচ্ছা, এখানে আমরা বেসিক প্রপার্টি কি বলতে পারি, যে এইখানকার ভোল্টেজ এবং এইখানকার ভোল্টেজ সেম হবে। এন্ড যেহেতু এই দিকের কারেন্ট 0, নন ইনভার্টিং এও কারেন্ট ঢোকে না, আবার নন ইনভার্টিং এও কারেন্ট ঢোকে না, তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো এখানেও একই ভোল্টেজ পাবো, এখানে কোনো কোনো ড্রপ নাই, তাহলে এটা ভি ইন। এটা যদি ভি ইন হয়, এটাও হবে ভি ইন, ভার্চুয়াল গ্রাউন্ড যে কনসেপ্টটা আছে, এটা ভি নট। তাহলে এখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করে দিলে দেখেন আসতেছে কি, ভি ইন, আবার এটাও ভি ইন, তার মানে এখানেও কোনো ড্রপ নাই, 0, কারেন্ট 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি ইন মাইনাস ভি ইন ডিভাইডেড বাই আর, এখানে কোনো কারেন্ট নাই, প্লাস ভি ইন মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর ইকুয়াল 0, এটা এমনিতেই 0। এটা যদি এই পাশে আর এর সাথে গুণ করে 0 হয়ে যায়, তার মানে অবশ্যই আমরা বলতে পারি ভি ইন সমান ভি নট। দুইটা যদি সমান হয়, তাহলে ভি নট বাই ভি ইন সমান কত, 1। এটাই আমাদের অ্যান্সার। তো এখানে বলতেছে ফাইন্ড আই এল এন্ড ভি নট আইডিয়াল ডায়োড। আচ্ছা, এই দুইটা ডায়োড হচ্ছে আইডিয়াল, এবং আমরা জানি এই টাইপের জিনিসগুলো আমাদের যদি থাকে ক্যালকুলেশনে, ডায়োড দুইটা অনও হতে পারে আবার অফও থাকতে পারে। যদি এই রেজিস্টর গুলো না থাকতো, তাহলে আমরা ওই যে সেই পদ্ধতিতে যেতাম, যে যেইটা অন হইলে বাকি আর কেউ অন হতে পারবে না, সেটাই আসলে অন। বাট এখানে আমরা সেই পদ্ধতিতে আগেই যাব না, আমরা একটু ক্যালকুলেশন করব, দেন পরের সিস্টেমে যাব। যেমন এটা হচ্ছে 10 ভোল্টেজ, এটা হচ্ছে 0 ভোল্টেজ, ইনিশিয়াল যেটা দেওয়া আছে সেটা টেস্ট করতে হলে এটা ধরলাম I1, এটা ধরলাম I2। লজিক বলে এই যদি অন হয় এই I1টা পজিটিভ হবে, এই যদি অন হয় I2টা পজিটিভ হবে। এখন এই ভোল্টেজের নাম, এটা যদি 0 ভোল্টেজ হয় আর এটা যেহেতু ভি নট, তাহলে এই ভোল্টেজের নাম হচ্ছে ভি নট। আমরা এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে দিতে পারি, সেটা কেমন, ভি নট -10 ডিভাইডেড বাই 1 প্লাস ভি নট বাই 1, যেহেতু আইডিয়াল ডায়োড এখানকার ড্রপ 0, আইডিয়াল ডায়োড এখানকার ড্রপ 0। আচ্ছা, V1 না V0, V0 এখানে কেসিএল অ্যাপ্লাই করতেছি, প্লাস V0 -5/9 ইকুয়াল 0। এটা সলভ করে দিলে V0 আসতেছে। এটাকে কিন্তু আমরা অ্যান্সার বলতে পারবো না, কারণ আমরা প্রথমে দুইজনকে অন ধরে নিছি, আমরা এখনো জানি না যে এরা আদৌ অন নাকি অফ। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এরা অন, নাও হতে পারে। তাহলে x -10 ডিভাইডেড বাই 1 প্লাস x/1 প্লাস x-5 ডিভাইডেড বাই 9 ইকুয়াল 0। এটা আসতেছে 5 ভোল্টেজ। তাহলে ইনিশিয়ালি V0 আসলো 5 ভোল্টেজ। এবার টেস্টের বিষয়, I1 কত, I1 হচ্ছে 10 মাইনাস V0/1। এন্ড এটা বোঝাই যাচ্ছে V0 যেহেতু 5, এটা পজিটিভ হবে, তার মানে এই ডায়োডটা অন আছে।
I2 জিরো মাইনাস ভি নট বাই 1। এখন এইটা দেখেন জিরো, ভি নট তো 5, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা কি নেগেটিভ, তার মানে এটা অফ। তাহলে দেখেন আমাদের অ্যাজাম্পশন কিন্তু ভুল। তার মানে আলটিমেটলি এই ডায়োডটা অন হবে আর এটা অফ। এটা অফ মানে কি, এটা ওপেন হয়ে গেছে, এর সাথে আর এর কোনো কানেকশন নাই। এই পুরো জিনিসটা এখন দেখেন সিরিজ হয়ে গেছে। কিরকম, এই যে এটা দেখেন ওপেন হয়ে গেছে, এটা যদি ওপেন হয়ে যায়, এখন এরা কি সিরিজ হয়ে গেল না? এরা যদি সিরিজ হয়ে যায়, তাহলে আমাদের আই এলটা কিভাবে বের করা যাবে? 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 9 আর একে 10, তাহলে 5/10 করলে যা আসে তাই, 0.5। আর ভি নট তাহলে কত হবে? 10 থেকে এই ড্রপটা বাদ দিলে যা থাকে তাই, অথবা 5-এর সাথে এই ড্রপ যোগ করলে যা হয় তাই, টোটালি ইচ্ছা আপনার। তাহলে 10 মাইনাস অ্যান্সার ইন্টু 1, তার মানে থাকতেছে হচ্ছে 9.5 ভোল্টাস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্লে লিস্টের সমাধান।